আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব ৩১। লিখেছেন ইলমা বেহরোজ। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। একটু শীতল চারপাশ। ঘোড়ার গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতার কাজ, ঘা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ফরিনা বেগমের কড়া নিষেধ। কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমির এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আস্তে ধরুন। আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম? কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হায় হায় করে উঠল। অমনি ভুলে গেলেন? আবির শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করল। সকালে ঘুম ভাঙার পর দেখল পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমির মিষ্টি করে হেসে ডাকল, এদিকে আসো। পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কখন উঠেছ? যেভাবে টান দিলেন ভয় পেয়েছে তো। এত ভীতু? কখনোই না। তা অবশ্য ঠিক। উঠুন, আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন। কেন? জরুরি দরকার নাকি? আমি জানি না। উঠুন এক্ষুনি। উঠুন আপনি। এই তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার মুখ লাল হয়ে ওঠে। সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলল, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামল। বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। তুমি কবে ভালোবাসবে বলো তো? পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখল। আমির আবার হাসল। এরপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে কিন্তু। সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদ্মজা তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে। আমির হাত না নাড়িয়েই পলক অস্থির করে বলল, কি ভাবছ? কিছু না। কিছু বলবে? আজ ওই বাড়ি যাব আমরা। এটাই তো নিয়ম। আপনি একটু বেশরম। আমির চমকে তাকালো। পদ্মজার ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল। আমির আমতা আমতা করে বলল, তাতে কি হয়েছে? কিছু না। কি বলতে চাও বলো তো? বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না। মানুষ কানাকানি করে। আপনি বেলাজ বেশরম বলে। আমার বউ নিয়ে আমি কি করব আমার ব্যাপার। কিন্তু আমাকে অস্বস্তি দেয়। পদ্মজা করুণ স্বরে বলল। আমির নিভল। আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি? আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা করবেন না। ইশারা দিতেই চলে আসবে, তাহলে ডাকাডাকি করব না। পদ্মজা হাসল। আমির ঈর্ষৎ চকিত বলল, হাসছ কেন? এমনি। মনে রাখবেন কিন্তু।
তুমিও মনে রাখবে। সকালের দৃশ্য থেকে বেরিয়ে আসে আমির। পদ্মজাকে বলল, মনে আছে? তোমার অস্বস্তি হয় এমন কিছু করব না। আমিরের কথায় পদ্মজা সন্তুষ্ট হয়। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। উত্তেজনায় কাঁপছেও। মা বাবাকে দেখবে 2 দিন পর। 2 দিনে কি কিছু পাল্টেছে? পদ্মজা মনে মনে ভাবছে, আম্মা বোধহয় শুকিয়েছে। আমাকে ছেড়ে আম্মা নিশ্চয়ই ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে। ছটফটানি মুহূর্তেই বেড়ে গেছে। আমির জানতে চাইল, পদ্মজা শরীর খারাপ করছে? না, অস্বাভাবিক লাগছে। আম্মাকে অনেকদিন পর দেখব। অনেকদিন কোথায়? 2 দিন মাত্র। অনেকদিন মনে হচ্ছে। এই তো চলে এসেছি। এই যে দেখো তোমাদের বাড়ির পথ। আঙুলে ইশারা করে। আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিক তাকালো। ওই তো তাদের বাড়ির সামনের পুকুর দেখা যাচ্ছে। আর কিছু সময়, এরপরই তো তার মাকে দেখবে। পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন। মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি, তা নিয়ে আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন। মোর্শেদ নৌকায় বসে শুনছেন। তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতা নিঃশ্বাস নিতে চুপ করেন। তখনই মোর্শেদ বলল, ওহনে যাইতেছি। সব লইয়া এরপর আইমু। এখন গিয়ে হবেটা কি বলতো? হঠাৎ ওরা চলে আসবে। আমি যায়াম আর আয়াম। বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান। হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণার চিৎকার ভেসে আসে কানে। তিনি চমকে ঘুরে তাকালো। পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে। হেমলতা বিড় করে, এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি উঠোনে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের উপর। আম্মা আম্মা বলে জান ছেড়ে দেয়। হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুইটা তোলার শক্তি পাচ্ছেন না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি 2 হাত শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে। পদ্মজা নিশ্চয়ই বুঝে যায় 2 রাত তার আম্মা ঘুমাননি। চক্ষুদ্বয়ে নিশ্চিন্তে আরাম করতে পারেনি। বুঝতেই হবে পদ্মজাকে। পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানল। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ। পারলে যেন পুরো মায়াকেই এক নিঃশ্বাসে নিজের নিয়ে যেত সে। হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আর কাঁদিস না। এই তো আম্মা, আছি তো। তোমাকে খুব মনে পড়েছে আম্মা। আমারও মনে পড়েছে। হেমলতার জল ঠোঁট গড়িয়ে গলা অব্দি পৌঁছেছে। অশ্রুমিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দেন। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নেন।
হেমলতা ধরে ফেলেন আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লাগবে না বাবা। আমির বিনীত কণ্ঠে বলল, ভালো আছেন আম্মা? ভালো আছি, তুমি ভালো আছো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। ভালো আছি আম্মা, একটু আধটু তো জ্বালিয়েছি। কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফুপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে মঞ্জুরা, হানি সহ হানির শ্বশুর বাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকায় ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পে আসর জমান। আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা সেই সব গোছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতাব্বরকে বলে দিয়েছেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলে তো দেওয়া যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমি ছোট আপা ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহার পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোনজামাই হিসেবে পছন্দ করছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দায় বেঞ্চিতে বসেছিল। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলো, কিরে মা, আয়। পদ্মজাকে দুইজনের মাঝখানে বসিয়ে দিলেন। এরপর প্রশ্ন করলেন, ওর বাড়ির মানুষেরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো, একটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছু অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল। হেমলতা আবার বলল, তোর শ্বশুর বাড়ি একটু কঠিন তাই না? বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রাখবে। আচ্ছা আম্মা, বলল পদ্মজা। সব শাশুড়ি ভালো হয় না লতা, আমার শাশুড়িরে আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরে এরপর হানির উদ্দেশ্যে বললেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। পদ্মর অবস্থা আমার মতো হয়েছে। যদি শুনি, পদ্মজাকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহ, থামো তো আপা, আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘরে গুছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসেন। বললেন, শোনো মা, শাশুড়ি বলে তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না।
তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নিবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি, শাশুড়ি ভুল বললে জবাব দিবি, সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বন্দি পাঠাইনি, সাক্ষাৎ পড়ে পাঠিয়েছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে। তাহলে তো তোর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির মানুষ মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টে বলল, মেজ আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো, কৌতূহলী হয়ে জানতে চায়, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা করে তাকিয়ে রইল পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না, এবং মেয়ে বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি আবোল তাবোল বলছে? তিনি বললেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানের দিকে পদ্মজার এক দৃষ্টি চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল? না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যা কেন বলল আম্মা? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।